গুড মর্নিং বন্ধুরা, এখন চলেছি মা কল্যাণেশ্বরীর মন্দির দর্শনে। 6টার আগে মন্দির খোলে না, তাই 6টার পরে আমরা বেরোচ্ছি। মোটামুটি সবাই রেডি, চলুন যাওয়া যাক। ব্যাস, ওকে। ও বাইকটাও বের করেননি? জয় বজরংবলী। আমরা হোটেল ছেড়ে দিয়েছি। যাওয়ার আগে সামনে থেকে আপনাদেরকে হোটেলটা একটু দেখানোর চেষ্টা করব। চলুন দেখাই হোটেলটাকে। এই যে আমরা রাত্রে হোটেলটাতেই ছিলাম। এই দেখুন, ফোন নাম্বার সহ আপনজন লজ ফোন নাম্বার সব এখানে দেয়া আছে। আপনারা চাইলে এখান থেকে ফোন করে যদি মাইথন আসেন তাহলে যোগাযোগ করতে পারেন। চলুন সামনে গিয়ে ডান দিকে টার্ন নিয়ে 1.5 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব মা কল্যাণেশ্বরী মন্দিরে। ধীরে ধীরে সবাই সেই দিকে এগোচ্ছি। মন্দিরের আগে গাড়ি পার্কিং করে সেখানে মন্দিরে দর্শন করব ঘুরে, তারপর বেরিয়ে চা খাবো। খেয়ে আমরা যাব মাইথন ড্যামের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্যস্থল মা কল্যাণেশ্বরীর মন্দির ও সেখান থেকে বেরিয়ে মাইথন ড্যাম, আর তারপর সোজা বাড়ি। সকালের কুয়াশাচ্ছন্ন সকাল, সূর্যের দেখা এখনও পাইনি। এখন বাজে 5:45। আমরা হোটেল ছেড়ে দিয়েছি। পুরোপুরিভাবে আমরা বেরিয়ে এসেছি। মন্দির দর্শন করে মাইথন ড্যাম ঘুরে সোজা ছুটব বাড়ির উদ্দেশ্যে। হোটেল থেকে আমাদের মা কল্যাণেশ্বরীর মন্দিরের দূরত্ব এই 5 থেকে 7 মিনিটের। সামনে এই যে বট গাছটা দেখছেন, এর নিচেই আমরা গাড়ি পার্কিং করব। এখানে পার্কিংয়ের কোনো পয়সা লাগে না। এখানে যারা পুজোর সামগ্রী বেচেন, তাদের দোকান আছে, তারাই দেখাশোনা করে। কারণ যারা আসেন পুজো দিতে বা মন্দির দর্শন করতে, তারা তো মন্দিরেই যাবে। ঠিক আছে, এখানে ভাই পামু ও অসীম ওরা এর আগে এসেছে বলে ওরা যাবে না। আমি আর মনোজ দায় চলেছি মন্দিরের উদ্দেশ্যে। ওই যে সামনে মন্দিরের গেট দেখা যাচ্ছে। চলুন মায়ের দর্শন করি সকাল সকাল। পুজোর সরঞ্জাম বিক্রির জন্য যে দোকানগুলো এখানে আছে, দোকানগুলো এখনও সব খুলে পারেনি। পরিষ্কার পরিচ্ছন্ন 2-1টা দোকান খুলেছে। খুলে সকালের যে দোকান পরিষ্কার করা এবং জল ছিটানো, এই সমস্ত কাজই চলছে। এখনও মানুষের ভিড় সেভাবে শুরু হয়নি, কারণ বেলা 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত পুরো দমে এখানে মানুষের জমায়েত হয়। প্রচুর ভিড় হয়। তো পুণ্যার্থীরা আসেন, দর্শনার্থীরা আসেন, তারা দর্শন করেন।
এই দুই পাশে শুধুই মায়ের পুজোর সামগ্রী বিক্রির দোকান, কিছু জামা কাপড়ের দোকান আছে। কাপড়ের দোকান বললেই ভালো, কারণ এখানে মায়ের মন্দিরে দান করার জন্যে কিছু মিষ্টির দোকান আছে। এইটা হচ্ছে মন্দিরে ঢোকার প্রথম গেট। আর বাঁহাতে হচ্ছে এটা একটা বিশ্রামাগার। এই বিশ্রামাগারে আপনি এই যে দেখেছেন, যারা গিয়েছেন তারা সবাই জুতো এখানে খুলে রেখে গিয়েছে। এখানে জুতো খুলে রেখেই ভেতরে যেতে হবে। এখানে রাখার জন্য কোনো পয়সা লাগে না, কোনো ঝামেলা নেই, চুরি হওয়ার কোনো চান্স নেই। আমরাও ঠিক সেইভাবে এখানে আমাদের জুতো খুলে রেখে মন্দিরের ভিতরে যাব। এই যে গেটটা সামনে আছে, এটা হচ্ছে মন্দিরে ঢোকার প্রথম গেট। এরপরে আরও দুটো গেট আছে, তারপরে গিয়ে মন্দির। চলুন ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে মন্দিরে ঢোকার প্রথম গেট। এটা বাইরের অংশ, এটা মন্দিরের বাইরের অংশ, কিন্তু এই যে দেখুন আমরা যেখানে, এটা কিন্তু মেন মন্দির নয়। এই যে মানসিক পূর্ণ হলে এখানে এসে মানুষ ঘণ্টা বেঁধে যান। এখানেও কিছু মায়ের মূর্তি আছে। এই যে গেটে আমরা ঢুকবো, এটা হচ্ছে দ্বিতীয় গেট। এখন আমরা আছি প্রথম গেটের ভেতরে, এবার যেটা ঢুকবো সেটা হচ্ছে দ্বিতীয় গেট। এই গেট পার করে আমরা ভেতরে ঢুকলে মন্দিরের ভেতরে ঢুকলো। এটা মন্দিরের মধ্যস্থান, বহুত পুরনো মন্দির এবং খুবই জাগ্রত মন্দির। যদি আপনারা মাইথন বেড়াতে আসেন তাহলে অবশ্যই দর্শন করবেন মা কল্যাণেশ্বরী মন্দিরে। এটি হচ্ছে মেন মন্দির। এটা হচ্ছে মন্দিরের ভিতরের অংশ। এই যে সামনের গেট, এই তার সামনে আছে এই যে হাড়িকাঠ, যেখানে পাঁঠা বলি বা পশু বলি দেওয়া হয়। এখন হয় কিনা জানি না, তবে আগে হতো। এই গেট দিয়ে ঢুকে এইটা হচ্ছে গর্ভগৃহের ভিতরে যাওয়া মায়ের দর্শনের মেন গেট। চলুন ভিতরে যাওয়া যাক। পুরোহিত মশাইরা আছেন। এই যে এটা হচ্ছে মায়ের আসল স্থান। এই দেখুন, এটা গর্ভগৃহ। কয়েকজন পুণ্যার্থী এসেছেন, তারা পুজো দিচ্ছেন। আমরা পুজো দেবে না, মায়ের দর্শন করব, কারণ আমরা স্নান করিনি। সকালবেলায় ঘুম থেকে উঠে যে ড্রেস পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ড্রেস চেঞ্জ করে আমরা এসেছি, আর পুজো দেওয়ার মতো সময় আমাদের হাতে নেই। আমরা মায়ের জাস্ট দর্শন করতে এসেছি, মায়ের কাছে প্রার্থনা করতে এসেছি। যারা পুজো দেবার তারা এসে পুজো দিতে পারেন। পুরোহিত মশাইরা এখানে থাকেন, এখানে বসেই পুজো দেয় এবং কোনো দক্ষিণার কোনো জোরাজোরি নেই। আপনার যা ভালো লাগে দান করুন, পুজো দিন, দক্ষিণা দিন। আপনি আপনার মতো মন্দির দর্শন করুন, মায়ের দর্শন করুন, কোনো সমস্যা নেই। এখানকার পুরোহিতদের ব্যবহার খুবই ভালো, কথা বলে খুবই শান্তি পেলাম, আর কোনো জোরাজোরি নেই। এই দেখুন, এখানে সবাই মনস্কামনা পূর্ণের জন্যে ধাগা বেঁধে রাখেন। এখনো মন্দির পুরোপুরি খোলা হয়নি, মন্দির ধোয়ার কাজ চলছে। ছটায় আমরা ঠিক সেই সময় এসে আমরা ঠিক ছটাতেই এসে হাজির হয়েছি। এখনো মন্দির পুরোপুরি পরিষ্কার করে উঠতে পারেননি, ওনারা ধুয়ে পরিষ্কার করতে পারেননি। এখনো মন্দিরের মেঝেই জল আছে, ধোয়ার কাজ চলছে। এখানে যারা থাকেন তাদের মধ্যেই তারাই এই মন্দিরকে দেখাশোনার দায়িত্বে আছেন, তারাই ধোয়া মোছা করছেন। আমরা মায়ের দর্শন করে বেরিয়ে আসলাম। এখান থেকে আবার জুতো পায়ে দিয়ে চললাম। এবার গিয়ে চা খাবো, একটু চা খেয়ে রওনা দেবো মাইথন ড্যামের উদ্দেশ্যে। এখনও মানুষের কোনো, এই সকালে আসলে আপনি বুঝতেই পারবেন না যে দুপুরে কী ধরনের ভিড় হয়, কারণ আমরা একদম ফার্স্ট মর্নিংয়ে এসেছি বলেই পুরো এলাকাটা ফাঁকা এবং সুন্দরভাবে মায়ের দর্শন করে বেরিয়ে আসলাম। যত বেলা বাড়বে তত চাপ বাড়বে। মন্দির দর্শন শেষ, এবার চা খাবো। সকালের চা খেয়ে মাইথন ড্যামে যাব। এই যে সঙ্গে আমাদের মনোজদা আছে, মনোজদা, আরও দুজন চায়ের দোকানে অপেক্ষা করছে। ওই যে ভাই পামু,
আর অসীম এই যে চা খাওয়ার আগে যে ধূম্রপান শুরু হয়ে গিয়েছে সকাল সকাল। মন্দিরে যায়নি দুজনের কেউ, সুন্দরভাবে মায়ের দর্শন করলাম। চা খাবো, এই তার আগে বিস্কুট খাবো, তারপরে তো চা ধরবো। একটু জল দিন হাতে। এই যে সকালের চা, বাঁধলাম তো, বিস্কুট দিন। বাসি বেড়ে চা খাবে। আমাদের চা খাওয়া শেষ, এবার ড্যামের উদ্দেশ্যে রওনা। এখান থেকে ড্যামের দূরত্ব আনুমানিক এই 4 কিলোমিটার মতো। আমরা যে পথে এসেছিলাম ঠিক সেই পথ দিয়েই একটু এগিয়ে বাঁ দিকে ঢুকে যাব। চলুন যাওয়া যাক ড্যামের উদ্দেশ্যে। সকাল সকাল বেরিয়ে হালকা ঠান্ডা ও কুয়াশায় রাস্তায় জ্যামটাও খুব কম আছে, কোনো মানুষের ভিড়ও সেভাবে নেই। আমরা খুব নিরিবিলিতেই শান্তিতেই যাত্রা করতে পারছি। মন্দিরে এসেও মায়ের দর্শনটা খুব ভালোভাবে হয়ে গেল। আবার এখন ড্যামের উদ্দেশ্যে যাচ্ছি। পর্যটকদের ভিড় সেভাবে দেখতে পাচ্ছি না এখনও, আর এখানকার স্থানীয় মানুষও সেইভাবে এখনও বেরোয়নি, কারণ এমনি শীতের সময় মানুষের চাপটা রাস্তায় কমই আছে, তাতে আমাদের সুবিধা হয়েছে। আর রাস্তা খুব একটা বেশি না, মাত্র 4 কিলোমিটার মতো। মনোজা তো ভালোই জোরে চালিয়ে বেরিয়ে গেল। মনোজা 13 বছরের ছেলে, ইয়ং ম্যান। বাবা, ওনার ব্যাপারটাই আলাদা। আর ওনার হাতে যদি বাইক দেওয়া হয় তাহলে তো বাইক একটা ইয়ং ছেলে কি চালায় তার থেকেও রাফ অ্যান্ড টাফ চালায়। ওনার স্পিডের কোনো লিমিট থাকে না, ব্রেক ধরার দরকার পড়ে না, বাম্পার দেখতে পান না, রাস্তায় কোনো গর্ত থাকলে সেটাও অনুভব করেন না, শুধু পিছনে যিনি থাকেন তিনি অনুভব করেন। এই যে আমরা প্রায় বাঁধের কাছাকাছি চলে এসেছি। আমরা প্রথমে বাঁধে উপরে না গিয়ে আমরা বাঁধের নিচে, যেখানে সাধারণত পিকনিক স্পট বললেই চলে, যেখানে সবাই বাস নিয়ে আসলে বা ছোট গাড়ি নিয়ে আসলে সেখানে পার্কিং করে পিকনিক করে, এবং সেখান থেকেও নৌকা বোট, যেগুলো আর কি আনন্দদ্বীপ ও সবুজ দ্বীপে যাওয়ার জন্য যে বোটগুলো পাওয়া যায়, সেখানে আমরা প্রথমে যাব। এই যে সোজা গেলে আমরা বাঁধে উঠে পড়তাম, কিন্তু আমরা ডান দিক দিয়ে নিচের দিকে নেমে গেলাম। এখান থেকে কিছুটা গেলেই 1 কিলোমিটারও না, এখান থেকে এই মোড় থেকে 1 কিলোমিটারের কাছাকাছি, 1 কিলোমিটার পুরোপুরি নয়, গেলেই আমরা বাঁধের নিচের অংশে পৌঁছে যাব। সকাল সকাল রাস্তা পুরো ফাঁকা, সূর্য পুরোপুরি এখনও উঠে পারেনি, কুয়াশাতে উঠলেও সেটা কুয়াশায় বোঝা যাচ্ছে না। 2-1জন মানুষ দেখলাম যারা মর্নিং ওয়াকে বেরিয়েছেন। একটু দূরের থেকে দেখলে বোঝা যাচ্ছে যে কুয়াশা আছে কিনা। এই যে ছোট ছোট পাহাড়গুলো দেখা যাচ্ছে, কাছে আসলে দূর থেকে ধোঁয়া আসা হয়ে আছে। পরিবেশটা খুবই সুন্দর, মনোরম, সবুজ। আর আমি সবুজ পরিবেশ খুবই পছন্দ করি, গাছপালা আমার কাছে খুবই প্রিয়। আর এরকম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ মনটাকে শীতল করে তোলে, অনুভূতিটা আলাদা হয়ে যায়, মনটা শান্ত হয়ে যায়। কারণ সারাদিন আমরা মানুষ যে ভিড় ভাট্টা হইচইয়ের মধ্যে থাকি, একটা মনের মধ্যে একটা কি বলবো, কষ্ট থাকে। এইরকম শান্ত পরিবেশে, সবুজ পরিবেশে আসলে, স্নিগ্ধ বাতাস,
শরীরে লাগলে মনটা বেশ ফুরফুরে হয়ে ওঠে, আলাদা একটা অনুভূতি তৈরি হয়। এই যে ছোট ছোট গরুগুলো চড়ে বেড়াচ্ছে। এখান থেকে আবারও বাঁ দিকে যেতে হবে। এইটা এখান থেকে বাঁধ শুরু, আর আমরা ঠিক ডান দিক দিয়ে নিচে নেমে গেলাম। বাঁ দিকে গেলে আপনি বাঁধে উঠে যাবেন, ওখান থেকে বাঁধ শুরু। নিচের এই রাস্তাতে একটু ভাঙাচোরা দেখতে পাচ্ছি, কোনো কোনো জায়গায় জল জমে আছে। এই ডান দিকে টার্ন নিয়ে একটুখানি গেলেই আপনি বাঁধের নিচে পৌঁছে যাবেন। আর যদি আপনি বাঁ দিক দিয়ে সোজা চলে যেতেন তাহলে বাঁধে উঠে পড়তেন। আমরা প্রায় বাঁধে নিচে পৌঁছেই গিয়েছি। এখানে দুই এক জায়গায় ছোট ছোট বাম্পার দেখলাম বেশ কয়েকটা। এখানে বড় বড় পাইপ রাখা আছে জল নিকাশি ব্যবস্থার জন্য। এখানে না আসলে অনুভব করা যাবে না যে কতটা সুন্দর পরিবেশ এবং প্রাকৃতিক একটা শান্তি অনুভব করা যায়। যারা এসেছেন তারা জানেন, আর যারা আসবেন তারা আসলে অনুভব করবেন যে এখানে কী ধরনের প্রাকৃতিক একটা শান্তি, মানসিক একটা শান্তি পাওয়া যায় এই পরিবেশে এসে। এই দেখুন আমরা পৌঁছে গেছি বাঁধের নিচে। এই দেখুন, চলুন সামনে গাড়িটা পার্কিং করে আপনাদেরকে ঘুরে দেখাই। এবং এখানে যদি কেউ থেকে থাকেন তাহলে তার কাছ থেকে খোঁজ নেব যে এখানে নৌকো ভাড়া কত বা কীভাবে যেতে হয়। আমি এই গাছের নিচে রাখবো, গাছটা আমার খুব পছন্দ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে ড্যামের একদম নিচের অংশ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ড্যামের নিচে। যত রাজ্যের গাড়ি ফাড়ি আছে সব, হ্যাঁ ড্যাম হচ্ছে এই যে বাঁদিকটা। হ্যাঁ হ্যাঁ, এবার ওই উপর দিকে জানা যায়। আচ্ছা, বাহ, হ্যাঁ ওই তো বোটিং করার জন্য তো আছেই নৌকা বিহার। এই সোজাসুজি যে পাহাড়টা দেখছেন তার নাম আনন্দদ্বীপ, আর এ পাশে এই যে বড় দ্বীপটা দেখছেন এর নাম সবুজ দ্বীপ। এখানে বোটগুলো ওই পরেরটা, হ্যাঁ দ্বীপটা গেলে 1000 টাকা আছে, সবুজ দ্বীপ দূরে আছে, ওই তো ওই দিকে ওই ছোট দ্বীপে তার পাশে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই দিক থেকে ছাড়ে ওই বোটগুলো। যখন যাবেন তো ফোন জং করে দিন। বোটগুলো ইয়ে কত ভাড়া, কত বোট ভাড়া, কত বোটও ভাড়া আছে তো, মানে 600 টাকা ভাড়া আছে। আচ্ছা, মানে প্যাসেঞ্জার কটা থাকবে? 6 জন থাকবে। ও মানে পার হেড 100 টাকা করে। হ্যাঁ, ওই 100 হয় না, ওই যে 3 জনও থাকো, 5 জনও। হ্যাঁ হ্যাঁ, ওটা একটু রিজার্ভ হয়ে যায়। মানে আপনার বোর্ডে 6 জন ধরবে, 6 জন লাস্ট 600 টাকা। এবার সে আপনি একজন যান, দুজন যান, 5 জন যান, সেটা আপনার নিজের ব্যক্তিগত। আনন্দদ্বীপ, এই আনন্দদ্বীপ। আচ্ছা, ওইদিকে পার্কিং। আরো কাজ আছে, এর পরের দিন আসবো, সেই সময় আমরা আরো অনেক লোক আসবে আর কি, 40-42 জন, তখন আমাদের বোট দরকার হবে। জায়গা সব নোংরা হয়ে গেছে, পিকনিক করলেই নোংরা হবে। আগে বেশ কত পরিষ্কার হ্যাঁ হ্যাঁ, চলো যাবো, চলেন 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 চলেন। আরে চলো তো, যা হবে সেখানে গিয়ে মাইথন ড্যামের নিচের অংশে আমাদের ঘোরা শেষ করে এখন আমরা চলেছি উপরে ড্যামের উদ্দেশ্যে। ড্যামের উপরে যাব, ড্যামের উপরে দাঁড়িয়ে পরিদর্শন করব সেখানকার ভিউ, পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য। চলুন যাওয়া যাক। সামনে গিয়েই একটু ঘুরে গেলে, বাঁ দিক দিয়ে গেলে পারে
ব্রিজে ড্যামের ওপরে ওঠার রাস্তা আছে, কিন্তু ডান দিক দিয়ে একটা শর্ট রুট আছে। আমার ইচ্ছা আছে সেখান দিয়েই যাব। রাস্তাটা যদিও ভালো না, ছোট বড় পাথরে ভরা রাস্তাটা, স্লিপও করতে পারে। যদি আপনার সাহস হয় বা আপনি যদি সেভাবে নিজেকে প্রস্তুত রাখেন, তবেই বাঁ দিক দিয়ে না গিয়ে আপনি ডান দিক দিয়ে উঠতে পারেন। তাতে আপনার ড্যামে ওঠার রাস্তাটা 200 মিটার মতো কমে যাবে। তবে যদি আপনার কোনো রকম নিজের উপর ভরসা না থাকে বা আপনি ভয় পান, তাহলে না যাওয়াই ভালো, কারণ রাস্তাটি মোটেও সুবিধাজনক নয়। আর ছোট বড় অনেক পাথর এবং ভাঙা আছে, বুঝতেই পারছেন। এদিকে আমাদের মতো সমতল এলাকা নয়, পাথুরে এলাকা, স্লিপ করতে পারে। এই যে এই চিপচিপে জলের মধ্যে দিয়ে গিয়ে যদি বাঁ দিক দিয়ে যেতে চান তাও পারেন, ভালো রাস্তা দিয়ে যাবেন। আর যদি ডান দিক দিয়ে যান, এই দেখুন রাস্তাটা একটু বিপজ্জনক। যদি নিজের প্রতি ভরসা এবং বিশ্বাস থাকে তবেই এই রাস্তা দিয়ে যাবেন, নচেত না যাওয়াই ভালো। অথবা সামনে যদি পাশাপাশি কোনো বাইক এসে যায়, এই যে ভাইটি যেমন দাঁড়িয়েছিল, এখানে উঠতে গিয়ে যেমন আমার বাইকের নিচের অংশ বেঁধে যাচ্ছিল, আমরা ড্যামে উঠে পড়লাম আর কি। ভাই, উপরে ক্যামেরা অ্যালাউ আছে? ক্যামেরা ব্যবহার করা যায়? ওকে, থ্যাংক ইউ। এখানে বেশ কয়েক জায়গাতেই দেখলাম যে ক্যামেরা অ্যালাউ নেই, ছবি তোলা অ্যালাউ নেই। এর আগে যেহেতু পাঞ্চেত ড্যামের উপর আমাদের এই সম্মুখীন হতে হয়েছিল সমস্যাটির, তাই আগের থেকে এখানকার স্থানীয় একটা ছেলে আসছিলেন, তাকে আমরা জিজ্ঞেস করে নিলাম যে ড্যামের উপরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা। তো তার কথা মতো বুঝতে পারলাম এখানে ক্যামেরা চলে। এবার ক্যামেরা বলতে সে কি বুঝলো আর আমি কি তাকে বোঝাতে পারলাম বা আমি কি বললাম, সেটা সামনে ড্যামে ওঠার সময় বোঝা যাবে। তার সামনে যে নিয়মাবলীগুলো থাকে সেগুলো একটু পড়ে নেব। আমরা চলে এসেছি ড্যামের ওপরে, এখান থেকেই ড্যামের শুরু। এখানে ছোট্ট একটু বাজার মতো আছে, এখানে অনেকেই যারা ঘুরতে এসেছেন তারা বসে টিফিন করছেন সকালের। আমরা যেহেতু একদম ফার্স্ট মর্নিংয়ে বেরিয়ে এসেছি, তাই এই যে এখান থেকে সিকিউরিটি শুরু। সামনে কিছু শর্তাবলী ও নিয়মাবলী দেওয়া আছে, একটু দেখে নিই। সেইভাবে কিছু মেনশন করা নেই যে ক্যামেরা অ্যালাউ আছে কি নেই, তবে বাঁধের ওপর দাঁড়ানোটা একভাবে কোনো 4 চাকা বা বড় কোনো ভারী গাড়ি এখানে তো চলাচল করে না। ছোট 4 চাকা বা পার্সোনাল গাড়ি বাঁধের ওপর দাঁড়াতে পারবে না বা দাঁড়িয়ে বেশি সময় অপেক্ষা করতে পারে না, হয়তো নেমে 2-1 ছবি তুলে তাকে বেরিয়ে যেতে হবে। বাঁধের ওপর দিয়ে দেয়ালগুলোতে লেখা আছে যে এখানে ছবি তোলা নিষেধ এবং যে কোনো জায়গায় অযথা দাঁড়িয়ে ভিড় করা বা রাস্তা জ্যাম করার যাবে না। বাঁধের উপর থেকে কুয়াশাচ্ছন্ন আকাশ সহ নদী খুবই সুন্দর লাগছে। এই বাঁধটা বরাকর নদীর ওপরে 15,700 ফুট মতো উঁচু এবং 165 ফুট মতো চওড়া এই বাঁধটা। এটা এশিয়ার একটা বৃহত্তম বাঁধের মধ্যে এক, যা 60,000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সাহায্য করে। পার্কিং নিষেধ। উফ, কি অপূর্ব সুন্দর লাগছে। সকালে একদম প্রথম সূর্য ফুটে উঠেছে আর সেই আলোটা পড়েছে ঠিক উল্টো দিকের জলে, আর সাথে হালকা হালকা কুয়াশা। এখানে থেমে আপনাদের দেখানোর চেষ্টা করব
কি অপরূপ সৌন্দর্য প্রকৃতির। সত্যি কথা বলতে আমরা এই রেকর্ড করে আপনাদের দেখানোর চেষ্টা করি, কিন্তু সত্যিই খালি চোখে না দেখলে এর সৌন্দর্যতা বিশ্বাস করা যায় না, বোঝানোও যায় না। এই দেখুন কি অপূর্ব অপূর্ব। যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই একবার মাইথন বাঁধ দর্শনে আসবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে যেহেতু বাঁধের ওপর বেশি সময় দাঁড়ানোর কোনো নিয়ম নেই, এখানে পার্কিংয়ের কোনো জায়গাও নেই। এক রাস্তা আর 2 ফুটপাত, যেখান দিয়ে মানুষ পায়ে হেঁটে যাবে। সেই জন্য এখানে পার্কিং করার কোনো সেরকম পরিবেশ নেই। যেহেতু সকাল সকাল এসেছি আমরা, পুরো এলাকাটা ফাঁকা, সেই হিসাবে পর্যটকদের কোনো ভিড় নেই, তাই আপনাদের সুন্দরভাবে আমি দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন নীলচে সবুজ জল, কুয়াশা, মনে হচ্ছে আমি পৃথিবীর অন্য কোনো দেশে এসেছি। এত সুন্দর লাগছে, সেটা ভাষায় বলে প্রকাশ করতে পারছি না। কারণ যেটা আমি নিজে চোখে দেখে অনুভব করছি সেটা আপনাদের বলে বোঝানো যাবে না, আর বোঝা সম্ভব না। হালকা বাতাস, জলের হালকা, এই যে জলে দেখেছেন ঢেউ খেলা শব্দ, কলকল একটা শব্দ, সেই সাথে এই প্রাকৃতিক সৌন্দর্য, প্রথম সূর্যের আলো নদীর জলে পড়েছে, অপূর্ব লাগছে, অপূর্ব। চলুন আপনাদের ওই দিকটা একটু নিয়ে গিয়ে দেখাই। ওই দিকটা দেখে মনে হবে ওদের ঝাড়খণ্ডে যাওয়ার ইচ্ছা আবারও আছে। আরে তখনও তো ব্রিজের এপার ওপার হয়েছিল, মনে নেই? ওটো হরিণ, এই হরিণ তো হরিণের ছবি তুলি, ক্যামেরায় জুম করে তুলবো হরিণ। ফটোগ্রাফি। এতক্ষণ আপনাদের বাঁধের পশ্চিম থেকে দেখাচ্ছিলাম যেদিকে নদী আছে, আর এখন দেখাচ্ছি আমরা আপনাদের পূর্ব দিকে। এই বাঁধের পূর্ব দিকে একটি ছোট্ট পার্ক আছে, ডিয়ার পার্ক। দূর থেকে দেখা যাচ্ছে দুটো হরিণ মারামারি করছে, আর পুরো পরিবেশটা মনে হচ্ছে আমি সেই জুরাসিক ওয়ার্ল্ডের পার্কে চলে এসেছি। হালকা সূর্যের আলো আর সবুজ গাছগুলো কুয়াশায় ঢাকা, কি অপূর্ব সুন্দর লাগছে। সূর্য উঠছে সবে, দূরে নদীটা দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। আমরা আবার চলেছি বাঁধের অপর প্রান্তে। অপর প্রান্তটা ঝাড়খণ্ডে পড়ে। চলুন যাওয়া যাক। এর আগে তো ঝাড়খণ্ডে ঢোকার সময় আমাদের পুলিশে আটকে ছিল, জানি না এখন কি হবে। মনোজদার খুব ইচ্ছে ওপারে গিয়ে চা খাবে, আর ওদিক থেকেও এই নদীটাতে নৌকা বিহার করার জন্য সুন্দর একটি জায়গা আছে, যেখান থেকে নৌকাতে ওঠা যায়, সেই জায়গাটিও আপনাদের দেখাবো। এখন আমরা ভয়ে ভয়ে চলেছি যে আবার পুলিশে ধরে কিনা, আবার হ্যারেজ হতে হয় কিনা। চলুন যাওয়া যাক, দেখি এবার শেষমেশ কি পরিস্থিতি দাঁড়ায়। এই যে আমরা বাঁধের এ প্রান্তে পৌঁছে গেছি, কিন্তু এই যে চেকিং চলছে, আমাদের ধরলেও সেভাবে কোনো অসুবিধা হয়নি। উফ, দেখুন এদিক থেকে কি অপূর্ব সুন্দর, মনে হচ্ছে না প্রকৃতির ছবি এঁকে রেখেছে। কি দারুণ, অসাধারণ লাগছে, সঙ্গে পাখির ডাক, খুবই সুন্দর। এই সিঁড়ি বেয়ে নিচে যেতে হয়, গিয়ে
এই সমস্ত বোটিং করার জন্যে এখানে বোট ভাড়া পাওয়া যায় এই রাস্তা দিয়ে। চলুন বাইরে যাওয়া যাক, বাইরে যাব, গিয়ে এখন আমরা একটু চা খাবো, চা খেয়ে সোজা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আজ 3 দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।